দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজন গেম অনের সঙ্গে রয়েছে আমি শুভ দেবনাথ এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। আমরা প্রতি সপ্তাহে খেলাধুলা আলোচিত বিষয় নিয়ে আলোচনা করি। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ চলমান যে সিরিজে বাংলাদেশ এরই মধ্যে ওয়ানডে নিশ্চিত করেছে 2-1 ব্যবধানে, যেখানে প্রথম ম্যাচ বাংলাদেশ জয় পেল, দ্বিতীয় ম্যাচে টাই, সেখানে টাইতে 1 রানে বাংলাদেশ হেরেছিল। তৃতীয় ম্যাচে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে দাঁড়াতেই দেয়নি, 179 রানে বিশাল ব্যবধানে জিতেছে। সবকিছু নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং তিনি বিসিবিতে রয়েছেন, বিসিবিতে এখন কাজ করছেন, হাবিবুল বাশার সুমন। তার সঙ্গে আমরা কথা বলবো। সুমন ভাই, নিউজ 24 স্বাগতম। থ্যাংক ইউ ভেরি মাচ। শুরুতে জানতে চাওয়া, 17 মাস পর বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতলো, এই সিরিজ থেকে বাংলাদেশের প্রাপ্তিটা কিভাবে দেখছেন? এই সিরিজটার প্রাপ্তি বলতে সামগ্রিকভাবে অনেক কিছু, ডেফিনেটলি। আমরা একটা হচ্ছিল আমাদের সবচাইতে ফেভারিট ফরম্যাট, যেটা ওডিআই ফরম্যাট, 50 ওভার্স ফরম্যাট, যেখানে আমরা ভালো খেলছিলাম না। গত বেশ কিছু সিরিজ ধরেই আমাদের যে পরিচিত দৃশ্য সেটা আমরা দেখতে পাচ্ছিলাম না। আর লাস্ট সিরিজের পরে ডেফিনেটলি এই সিরিজে আমরা অনেক আন্ডার প্রেশার ছিলাম, টিমটা অনেক প্রেশারের চাপের মুখে ছিল, হোমে খেলা। আর সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ের ব্যাপার আছে, 2027 50 ওভার্স ফরম্যাটের যে ওয়ার্ল্ড কাপ, সেই একটা কোয়ালিফায়ার একটা ব্যাপার আছে। সো এই সিরিজটা যদি আমরা ভালো করতে না পারতাম, আমাদের কাজটা আরও বেশি কঠিন হয়ে যেত, আমরা আরও বেশি চাপের মুখে পড়তাম। তো ঠিক পথে ফিরে আসার জন্য এই সিরিজটা খুব ইম্পর্টেন্ট ছিল। আই হোপ যে আমরা আমাদের টিম তো ভালো, সামহাউ আমরা পারফর্ম করছিলাম না, বাট এই সিরিজ দিয়ে আমরা যেন আমাদের সঠিক পথে আবার ফিরে আসি। বিকজ এরপরে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট সিরিজ আছে আমাদের কোয়ালিফাই করার জন্য, সে বাকিগুলো খুব ইম্পর্টেন্ট হবে। বাট এই সিরিজটা যদি ভালো করতে না পারতাম, বাকি কাজগুলিও কঠিন, বাট তখন আরও বেশি কঠিন হয়ে যেত। প্রথম 2 ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা সেভাবে ধারাবাহিক হতে পারেনি। তৃতীয় ম্যাচে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশি ব্যাটাররা, এবং সে উইকেট বুঝতে থেকে বাংলাদেশের ব্যাটাররা শুরুতে ভুল করেছিল। মানে বাংলাদেশের এই 2 ম্যাচে, শুরু 2 ম্যাচে শেষের ম্যাচে পার্থক্য কিন্তু আমরা অনেক দেখেছি। যেমন ওপেনাররা দারুণ ব্যাটিং করেছে, 176 রানের মিরপুরের ইতিহাসে কিন্তু ওপেনারদের সেরা পার্টনারশিপ। বাংলাদেশের এই প্রথম 2 ম্যাচ আর শেষের ম্যাচের পার্থক্যটা কোথায় দেখেন ব্যাটারদের? থার্ড ম্যাচে ব্যাটিংটা আনবিলিভেবল। এটা আসলে আপনি কোনো সমীকরণে মেলানো খুব মুশকিল। খুব যে ভালো হয়ে গেছে উইকেট তেমনও কিন্তু নয়। প্রথম ম্যাচে, সেকেন্ড ম্যাচে যেমন উইকেট ছিল তার থেকে হয়তো স্লাইট বেটার, নট মাচ, খুব বেশি না, খুব বেশি পার্থক্য হয়নি। বাট আই থিঙ্ক উই ব্যাটেড ভেরি ওয়েল, কোয়াইট আউটস্ট্যান্ডিং ব্যাটিং বলতে পারেন। আসলে কোনোভাবে এত ভালো ব্যাটিং খুব কম দেখেছি এরকম বিরুদ্ধ কন্ডিশনে। কন্ডিশন কিন্তু চ্যালেঞ্জিং ছিল ব্যাটারদের জন্য। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররাও স্ট্রাগল করেছেন, আমরাও স্ট্রাগল করেছি। যেরকম কন্ডিশনে খেলা হয়েছে, সারফেসটা যেমন ছিল, সেখানে ব্যাটারদের কিন্তু রান করতে সংগ্রাম করতে হয়েছে। থার্ড ম্যাচে উই ব্যাটেড ভেরি ওয়েল। ওপেনিং পার্টনারশিপটা হয়েছে, সেটা আসলে পুরো ম্যাচটার পার্থক্য করে দিয়েছে। বাট প্রথম 2 ম্যাচে ঠিক উইকেট পড়তে ভুল করেছে আমি বলবো না। আমার যে উইকেটটাই এমন ছিল, চ্যালেঞ্জিং উইকেট ছিল, সেখানে হয়তো আমরা একটু সুযোগ পেলে হয়তো বড় করতে পারতাম। কারণ এখানে সেট ব্যাটসম্যানদের ভূমিকাটা খুব ইম্পর্টেন্ট। এইরকম উইকেটে নতুন ব্যাটসম্যানদের যে রান করাটা খুব ডিফিকাল্ট। সেখানে যিনি সেট হবেন তাকেই আসলে ক্যারি করতে হবে। সো সেই জিনিসটা হয়তো আমরা খুব বেশি করতে পারি। বাট ইটস সেম ফর এভরিওয়ান, সবাইকেই আসলে সংগ্রাম করতে হয়েছে রানের জন্য। সো এটাকে আমি খুব একটা নেগেটিভভাবে দেখতে চাই না আমাদের ব্যাটারদের জন্য। 2 জন ওপেনার, সাইফ আর সৌম্য, আপনি যখন নির্বাচক ছিলেন, সাইফ কিন্তু কিছুদিনের জন্য ন্যাশনাল টিম এসেছিল, পরে তাকে অফ ফর্মের কারণে বাদ পড়তে হয়েছিল। সৌম্য আপনাদের সময় যাত্রা নিয়মিত হয়েছে। আমরা জানি যে মিরপুরে উইকেটে সৌম্য, সেই শুরুর দিকের কথা যদি মনে করতে চাই আমরা, দক্ষিণের বিপক্ষে কি দারুণ ব্যাটিং করেছিলেন। সেই সৌম্য ইন আউট অফ ফর্মের মধ্যে আছে। সাইফ কিন্তু ফিরে, তিনি এশিয়া কাপে দেখিয়ে দিয়েছেন তাকে কেন জাতীয় দলে নেওয়া হয়েছে। সেই সাইফ কিন্তু এবার ওয়ানডে তো 50 দেখাবেন, 80 রানে তিনি ফিরে গিয়েছেন। এই 2 জন ব্যাটসম্যানকে নিয়ে কী বলবেন? সাইফ হাসান কিন্তু ডেবিউ 4 বছর আগে হয়েছিল, আমি ইফ আই এম নট মিস্টেকেন। টেস্ট ম্যাচ দিয়ে শুরু করেছিল, তারপর T20 খেলেছিল। তারপরে সামহাউ ঘরোয়া ক্রিকেটও খুব একটা পারফর্ম করতে পারছিলেন না, ফর্মটাও অতটা ভালো যাচ্ছিল না। বাট তাকে কিন্তু আমরা রেখেছিলাম, আমরা সবসময় এই দল কিংবা যখন সুযোগ হতো, বিকজ উই নিউ দিস গাই হ্যাজ গট ট্যালেন্ট। তার কিন্তু ট্যালেন্ট ছিল, ও হাই পারফরমেন্স ছিল সবসময়, এই দলে ছিল। তো ন্যাশনাল টিমে না থাকলেও কিন্তু এই ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে সাইফ হাসান সবসময় ছিল। বাট আপনি যত ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে থাকেন, আপনি নিজে যদি নিজেকে ডেভেলপ না করতে পারেন, তাহলে আসলে ইট ডাজন্ট ওয়ার্ক। আমার মনে হয় সাইফ হাসান লাস্ট 1 বছর তার চেঞ্জেসটা সিগনিফিক্যান্ট। একটা সময় কিন্তু সাইফ হাসান T20 ফরম্যাটে বিপিএল টিমে কিন্তু চান্স পাননি, বিপিএলে কিন্তু একটা সিজন তিনি দল পাননি, এরকম এমনও ব্যাপার ছিল। প্রবলি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন T20 নাও।
সামনে সাইফ হাসান নিজেকে একটু পরিণত করেছে, নিজেকে অনেক ডেভেলপ করেছে, নিজের ব্যাটিংটা অন্য লেভেলে নিয়ে গেছে। সো ইটস ক্রেডিট গোস টু হিম। ডেফিনেটলি তার পিছনে যারা কাজ করেছেন তাদেরও ক্রেডিট আছে, বাট সাইফ হাসানকে আমি মূল ক্রেডিটটা দিতে চাই, কারণ তিনি নিজেকে অনেক চেঞ্জ করেছেন। সো ক্রেডিট গোস টু হিম। আর সৌম্য সরকার যদি বলেন, সৌম্য সরকার অনেক পুরোনো খেলোয়াড়, কিন্তু আই থিঙ্ক হি স্টার্টেড ইন 2015 প্রবলেম, 14 সালে এসেছিল, অনেক সম্ভাবনা নিয়ে এসেছিল, অনেক ম্যাচ খেলেছে, টি-20 বলেন, টেস্ট ফরম্যাট বলেন। বিকজ অফ হিস ট্যালেন্ট তাকে কখনোই খুব বেশি দিন বাইরে রাখা যায় না। আমি অন অফ তিনি তো সবসময় রান করেন। সো সৌম্য সরকারের জন্য খুব ভালো যে আবার সমস্যা কিন্তু মাঝখানে আবার শুরু করেছেন। সৌম্য হিস্ট্রিটা কিন্তু এরকম, আসেন, খেলেন, একটু ইনিংস খেলেন, তারপর আবার একটু অফ ফর্মে থাকেন, বাদ পড়ে যান, আবার ফর্মে ফিরেন। সো আশা করি এবার তিনি কন্টিনিউ করবেন, কারণ সৌম্য সরকার এখন যে বয়সটা, এটাকে আমরা ব্যাটসম্যানদের রাইট এজ বলি, মানে বয়সে এই সময়টা ব্যাটসম্যানরা মানসিকভাবে অনেক পরিণত হয়। সো সৌম্য সরকার যদি কন্টিনিউ করতে পারেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য এতে ভালো কিছু আর হবে না। বিকজ ঠিক এই মুহূর্তে কিন্তু সৌম্য সরকারকে লিড দেওয়ার কথা, মানে আমাদের যে আগের যে ব্যাচটা ছিল, সিনিয়র ব্যাচটা, সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ, তাদের পরের ব্যাচটা কিন্তু সৌম্য সরকাররা যদি এখন লিড নেন, তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা কমে যাবে। মিরপুরের উইকেটে রান করা, আমরা মিরপুর উইকেট নিয়ে একটু কথা বলি, আপনার সম্পূরক প্রশ্ন। আমরা মিরপুর উইকেট নিয়ে কথা বলি। আসলে মিরপুর উইকেট কিন্তু সবসময় যে খারাপ তা নয়। আমরা মাঝে মাঝে কিছু দলের জন্য এরকম উইকেট বানাই। মিরপুর উইকেটে কিন্তু 300 রান দেখেছে। মিরপুর উইকেটে কিন্তু মিরপুর উইকেটে কিন্তু টেস্ট ম্যাচে আপনার মানে আমরা দেখেছি ফাস্ট বোলাররা সব উইকেট নিয়েছেন। আবার এই মিরপুর উইকেটে কিন্তু লাস্ট বিপিএল আমরা দেখেছি 200 রান হতে দেখেছি, 200 রান চেস করতে দেখেছি। তো সবসময় যে মিরপুর উইকেট খারাপ তা নয়, আমরা মাঝে মাঝে মিরপুর উইকেট প্রতিপক্ষ দেখে বানাই। সো ইটস নট দ্যাট মিরপুর উইকেট যে খুব খারাপ তা আমি বলবো না, বাট এরকম কন্ডিশনে সৌম্য সরকার রান করাটা বরং আমি অনেক বড় একটা ব্যাপার দেখবো। বিকজ সৌম্যকে আমরা জানি, সৌম্য রান করতে হলে একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট দরকার হয়, একটু সুইমিং কন্ডিশন দরকার হয়, স্লো টার্নিং করে সৌম্য সরকার সবসময় স্ট্রাগল করেন, এতদিন দেখে এসেছি। বাট সেকেন্ড ম্যাচে কিন্তু তিনি স্ট্রাগল করেও কিন্তু উইকেটে ছিলেন, রানটা বড় করতে পারেন। বাট থার্ড ম্যাচে এসে কিন্তু তিনি যেভাবে এরকম উইকেটে ব্যাটিং করেছেন, স্লো উইকেটে, স্পেশালি অফ স্পিনারকে যেভাবে হ্যান্ডেল করেছেন, ইটস ফ্যান্টাস্টিক। আই হোপ হি কন্টিনিউস, তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো কিছু হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা বিষাদময় সিরিজই বলতে হবে। তিনি প্রথম ম্যাচে 6 উইকেট পেলেন, ব্যাটিং ভালো করলেন, এবং পুরো টুর্নামেন্টে বিশেষ করে এই সিরিজে তিনি যেভাবে ব্যাটিং করেছেন সেটি কিন্তু অসাধারণ। তার সাথে বোলিংটা তো আছেই। একটু বলে রাখতে চাই, তিনি কিন্তু 3 ম্যাচে 28 ওভার বোলিং করে 131 রান দিয়ে 12 উইকেট নিয়েছেন, যেটা কিন্তু রশিদ খানের রেকর্ড ভেঙেছেন। এবং তার সঙ্গে তিনি 4.67 ইকোনমিতে বল করেছেন, এবং তিনি ব্যাটিংও ভালো করেছেন। বোলিংটা তো তার ন্যাচারালি আমরা জানি। যখন রিশাদের অভিষেক হয় তখন তো আপনাদের অনেক কিছু করতে হয়েছে, কারণ তখন লেগ স্পিনার জাতীয় দলে খেলার সুযোগ পেত না। হাতুড়া সিংয়ের মনে একটা অবদান আছে, এবং আপনারও তো অবদান অবশ্যই আছে। যদি বলতেন যে রিশাদের জাতীয় দলে ডেবিউ করার সময় আপনাদের চিন্তা ভাবনা কী ছিল? না দেখুন, আমরা যখন একটু খেলার ভালো করে সবসময় কেউ না কেউ ক্রেডিট নিতে চেয়েছে, আমরা এখানে ক্রেডিট নেওয়ার তেমন কোনো ব্যাপার নেই। রিশাদকে আমার ব্যাপারটা আসলে শুরু হয়েছিল অনেক আগের থেকে। রিশাদ কিন্তু যেই বছর আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম, ওয়ার্ল্ড কাপ সেই টিমে কিন্তু ছিল, সেখানে কিন্তু খেলার সুযোগ পাইনি। আমাদের আসলে ট্র্যাডিশনালি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের একটা ট্রেন্ড আছে, যেখানে লেগ স্পিনারকে আমরা করার সুযোগ দিতে চাই না। আমরা লেগ স্পিনার তো একটু ঝুঁকি, লেগ স্পিনার তো আপনি কিন্তু একটা ম্যাচে বেশি রান দেবেন, কিন্তু একটা ম্যাচে কিন্তু লেগ স্পিনার আপনাকে জিতিয়েও দেবেন। সো আমাদের ট্রেন্ডটা এমন, সবাই লেফট আর্ম স্পিনার দিকে বেশি ঝুঁকতে চান, কারণ লেফট আর্ম স্পিনার অনেকটা সেফ অপশন, হয়তো উইকেট পাবেন না কিন্তু রানটা বেশি দেবেন না। সো আমাদের ডোমেস্টিক যে কোচেসরা কাজ করেন তারা আসলে লেফট আর্ম স্পিনার দিকে বেশি মনোযোগ, লেগ স্পিনারদের ঝুঁকি নিতে চান না। যার জন্য যখনই লেগ স্পিনার আসেন তারা আসলে নিজেকে ওইভাবে গড়ে উঠাতে পারেন না, কারণ প্র্যাকটিস করে তো আসলে লেগ স্পিনার তৈরি হয় যে না, লেগ স্পিনারকে ম্যাচ খেলতে হয়। ইটস এ কঠিন আর্ট, জিনিসটা কিন্তু সহজ কিছু নয়। তো আমরা যতই পিক করি, রিশাদের জন্য খেলাটা অনেক ডিফিকাল্ট ছিল, বিকজ আমরা ওকে হাই পারফরমেন্সে নিয়েছি, এ দলে নিয়েছি। যখন আমাদের হাতে থাকতো তখন তো আমরা এটা কন্ট্রোল করতে পারতাম, বাট যখন ঘরোয়া ক্রিকেট যেত সেখানে কিন্তু তখন রিশাদের সুযোগটা কম হতো। একটা সময় কিন্তু এমন ব্যাপারটা ছিল যে রিশাদ ঘরোয়া ক্রিকেটের থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট বেশি খেলে ফেলেছিলেন, ব্যাপারটা কিন্তু এমনও হয়েছিল। বাট আই থিঙ্ক হ্যাঁ, চান্দিকা হাতির হোসেনের অনেক অবদান ছিল, বিকজ তিনি এই ব্যাকটা করেছিলেন রিশাদকে। তিনি একটা লাগে না যে একটা কোচের ব্যাক করা লাগে, সেটা তিনি করেছিলেন। কারণ তার একটা ব্যাপার, তিনি একটা লেগ স্পিনার চাহিদা তার কাছে সবসময় ছিল। আমাদের জুবার হোসেন লিখনকে আমি ট্রাই করেছি, তিনিও শুরু করে, আমরা আমিনুল ইসলাম বিপ্লবকে ট্রাই করেছি। তো রিশাদ অনেক ট্রাই করেছি।
বাট চান্ডিকা সবসময় চাইতেন না লেগ স্পিনারকে প্রমোট করতে, কিন্তু তিনি সবসময় বলতেন যে লেগ স্পিনার তো রান দেবে, কিন্তু লেগ স্পিনার পর ম্যাচ জিতিয়েও দেবে। সো মাঝখানে উইকেট টেকিং অপশনটা একজন লেগ স্পিনার, যেটা হয়তো সবসময় লেফট হ্যান্ড স্পিনারদের হয় না। সেই জন্যই তিনি সবসময় ব্যাক করতেন। বাট রিশাদের সবচেয়ে বড় পরিবর্তনটা করেছে আই থিঙ্ক মুশতাক আহমেদ। কারণ রিশাদকে আমি প্রথম থেকেই দেখেছি তার বোলিং যে স্টাইলটা ছিল, তিনি অতটা টার্ন করাতেন না, হাই আর্ম অ্যাকশন, কিছু অনিল কুম্বলের মতো অ্যাকশন ছিল, একটু জোরের উপর বল করতেন, অল্প টার্ন করতে আর বলটা ভিতরে বেশি আসতো। বাট লাস্ট 1 বছরে দেখেছি তার মধ্যে অনেক পরিবর্তন। এখন তিনি কিন্তু প্রথাগত লেগ স্পিনার, এবং ওয়ার্ল্ড ক্রিকেটে যত লেগ স্পিনার আছেন, রশিদ খানের যে অনেক বড় লেগ স্পিনার, কিন্তু রশিদ খান কিন্তু মোস্টলি কিন্তু গুগলি ফ্লিপার এটাই করে, লেগ স্পিন কিন্তু খুব একটা করে না। বাট আমরা লেগ স্পিন বলে যেমন বুঝি, শেন ওয়ানকে যেমন দেখতাম, রিশাদ অতটা তার বলবো না, বাট ওই কাইন্ড অফ লেগ স্পিনার, মানে প্রথাগত অর্থোডক্স লেগ স্পিনার, যিনি ফ্লাইট দেন, টার্ন করাতে পারেন, বল ড্রিফট করে টার্ন করে, এই চেঞ্জেসটা কিন্তু মনে হয় মুশতাক আহমেদ করেছেন। সো বাট এখন ইজ এ কমপ্লিট লেগ স্পিনার। আর ব্যাটিংয়ের কথাটা যে বললেন, ব্যাটিংয়ে কিন্তু মাঝে মাঝেই তার ব্যাটিংটার ঝলক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো হি ক্যান, আমরা এই ম্যাচে দেখেছি, কিন্তু আপনি ভুলে চলবেন না ওয়ানিন্দু হাসারাঙ্গা সেই 4টা ছক্কার কথা, সেই ম্যাচটা কিন্তু আমাদের হারা ম্যাচ ছিল, ম্যাচটা কিন্তু তিনি জিতিয়েছিলেন। সো হি ক্যান বি এ পোটেনশিয়ালি অলরাউন্ডার, যিনি দলের ক্ষেত্রে ভালো অবদান রাখতে পারেন। বাট তিনি নিজেকে পরিণত করছেন দিন বাই দিন, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য আরেকটা খুব বড় ভালো খবর। রিশাদ খানের একটা প্রতিবেদন আছে, আমরা দেখে আসি। দেশের ক্রিকেটে লেগ স্পিনারদের এক সোনালী সময়, এবং সে সোনালী সময়ে যখন রিশাদ হোসেনরা আসলেন, এবং তেমন তাকে যত্ন নিয়ে আরও যত্ন নিতে হবে। তিনি যখন ব্যাটিংটা ভালো করবেন, অবশ্যই দল উপকৃত হবে, উপকৃত হবে পুরো বাংলাদেশ ক্রিকেট। দর্শক চলুন দেখে আসি রিশাদকে নিয়ে আমাদের একটি প্রতিবেদন। হ্যামিলিয়নের বাসিয়ালার মতো দেশের ক্রিকেটে আগমন ঘটে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের। প্রত্যাশার সম্ভাবনায় মিলে টাইগারদের সাবেক হেড কোচ চান্ডিকা হাথুর সিং এর হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। শুরু থেকে এখন পর্যন্ত ধীরে ধীরে নিজেকে তৈরি করে সেই রিশাদই টাইগার স্কোয়াডের গুরুত্বপূর্ণ চরিত্র। রিশাদ বোলিংয়ে আসবেন, তার ঘূর্ণিতে দিশেহারা হবে প্রতিপক্ষ, এই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তার বড় প্রমাণ সদ্য শেষ হওয়া বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ, যেখানে ব্যাটে বলে নৈপুণ্য দেখিয়ে ক্রিকেটার হয়েছেন সিরিজ সেরা, সেই সঙ্গে নাম লিখিয়েছেন রেকর্ড বুকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে রিশাদ পকেটে পড়েছেন 12 উইকেট, যা 3 ম্যাচের ওয়ানডে সিরিজে যে কোনো স্পিনারের পক্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ড। এতদিন রেকর্ডটি যৌথভাবে দখলে রেখেছিলেন অস্ট্রেলিয়ান অ্যাডাম জাম্পা ও আফগানিস্তানের স্পিনার রশিদ খান। 2022 সালে ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে 11 উইকেট নিয়েছিলেন জাম্পা, আর চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে 11 উইকেট নিয়েছিলেন রশিদ। আবরার আল দাইয়ান, নিউজ 24। রিশাদকে নিয়ে আমরা আলোচনা করছি, আবার সে তাকে নিয়ে আলোচনায় ফিরছি, কারণ তিনি যেভাবে সিরিজটা কাটিয়েছেন, যেভাবে স্বপ্নমতো সময়টা কেটেছে। জানতে চাওয়া, সে দ্বিতীয় ওয়ানডে সুপার ওভারে গড়ালো বাংলাদেশ 1 রানে হারলো, যেখানে কেন রিশাদ নয়? আপনি তো মাঠে ছিলেন, আমিও মাঠে ছিলাম, মানে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনাও সহ্য করতে হয়েছে। কেন রিশাদ এত সুন্দর ব্যাটিং করার পর তাই এখানে ব্যাটিংয়ে নামানো হলো না সুপার ওভারে? এটা নিয়ে আপনার মন্তব্যটা কি? আমার টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনা আমি একটু বুঝতে পারি। তারা হয়তো ভেবেছেন যে যেহেতু 1 ওভারে খেলা এবং 10 রান করতে হবে, সো ইটস নট যে 15-20 রান করতে হবে, এবং তারা যারা উপরের দিকে ব্যাটিং করেন তাদের দিকেই ঝুঁকেছেন। আমার মনে হয় একটা অনেক বড় চিন্তাভাবনা তাদের মাথায় ছিল যে ম্যাচ আপের একটা ব্যাপারটা, লেফট আর্ম স্পিনার বল করলে লেফট হ্যান্ড ব্যাটসম্যান ব্যাটিং করবেন, তো সেটা মনে হয় তাদের মাথায় বেশি ছিল। নাহলে নাজমুল শান্তর 3 নম্বর আসার কথা নন। আর সাইফ হাসান ভালো ব্যাটিং করেন, তো সেটাই মনে হয় তো তারা ভেবেছেন যে একজন যারা জেনুইন ব্যাটসম্যান রেগুলার ব্যাটিং করেন। রিশাদ ভালো করছেন ডেফিনেটলি, বাট রিশাদ তো সবসময়, রিশাদের কাছ থেকে আপনি সবসময় এমন ব্যাটিং আশা করতে পারেন না, সেটা হয়তো তাদের মাথায় ছিল। বাট 1 ওভারে খেলা তো সেই সুযোগটা তারা নিলেও নিতে পারতেন, বিকজ ওই ম্যাচটাতে রিশাদ কিন্তু ব্যাটে বলে ভালোই লাগছিল, তার মোমেন্টামটা তার পক্ষে ছিল, অ্যান্ড লেফট আর্ম স্পিনারকে তিনি খুব ভালো মারছিলেন। আমার মনে হয় ম্যাচ আপটা তাদের মাথায় বেশি ছিল, আমি লেফট হ্যান্ডি বোলার মানে লেফট হ্যান্ডি ব্যাটসম্যান, এই চিন্তাটা তাদের মাথায় বেশি ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম 1 ওভারে খেলা তো 2 উইকেটে খেলা, সো সেখানে একটা ব্যাটসম্যানকে হয়তো রিস্ক তুলে নিলে মনে হয় খুব একটা ক্ষতি হতো না। আপনি বোর্ডের সঙ্গে কাজ করছেন, নির্বাচক সঙ্গে এখন অন্য একটি পদে আছেন। বাংলাদেশের লেগ স্পিনারদের আমরা সেভাবে যত্ন নেওয়া দেখি না। ঘরোয়া টুর্নামেন্টগুলো বলি, আমরা বিপিএলে বলি, বিপিএলে কিন্তু গত সিজনে রিশাদের অনেক ম্যাচ বসে কাটাতে হয়েছে, শেষে দিয়ে তিনি সুযোগ পেয়েছেন। মানে বাংলাদেশের ক্রিকেটে এই লেগ স্পিনারদের অযত্নটা কী জন্য হয়ে থাকে? না, অযত্ন ঠিক বলবো না, আমি যেটা বলবো যে আমাদের ট্রেন্ড, আমাদের ঘরোয়া যেই
কোচেসরা কাজ করেন তাদের যে ট্রেন্ড, আমি একটু বলেছি তারা সব সেফ অপশনের দিকে যেতে চান। আমাদের তো ট্র্যাডিশনাল লেফট আর্ম স্পিনারটা সবসময় বাংলাদেশ ভালো ছিল। সো লেগ স্পিনারতে লেফট আর্ম স্পিনার অনেক বেশি অ্যাকুরেট হয়। সো তারা সেফ অপশন দিকে সবসময় যেতে চান। আর আমাদের খুব বেশি লেগ স্পিনার ছিল না একটা সময়। তো আমরা মোহাম্মদ রফিক ছিল, সাকিব আল হাসান ছিল, তো সবাই তো আইডল হিসেবে দেখে সব দেশের ক্রিকেট, কিন্তু যিনি ভালো করেন স্টার্ট তার দিকে বেশি যায়। তো আমরা ওই মোহাম্মদ রফিকের পরে সাকিব আল হাসান, তারপর সবাই আমরা লেফট আর্ম স্পিন অনেক পেয়েছি। তখন কিন্তু লেগ স্পিনার আসলে খুব একটা আসেনও নি, কেউ লেগ স্পিন করতে চাইতেন না। বিকজ যেটা বললাম, লেগ স্পিন করাটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। লেগ স্পিন বল করে সঠিক জায়গায় ফেলানোটা অত সহজ নয়। অফ স্পিন এবং লেফট হ্যান্ড স্পিন যতটা সহজ, যতটা অ্যাকুরেসি মেনটেন করা যায়। তো লেগ স্পিনার এই জন্য হয়তো আসতো না। তো এই ট্রেনটা চালু হয়ে গেছিলো। বাট তারপর যখন এই ফ্রান্সাইজি ক্রিকেট শুরু হলো, T20 ফরম্যাটে কিন্তু লেগ স্পিনাররা কিন্তু আবার নতুন করে দেখবেন পুনরুত্থান হয়েছে কিন্তু এই T20 ক্রিকেট দিয়ে। সেখানে লেগ স্পিনাররা ভালো করেন বলে লেগ স্পিন সব ফ্রান্সাইজি ক্রিকেট দেখবেন লেগ স্পিনার অনেক বেশি। এখন সারা ওয়ার্ল্ডে কিন্তু লেগ স্পিনার অনেক বেশি পাওয়া যায়। তো সেটা দেখে আমাদের দেশে লেগ স্পিন আসা শুরু হয়েছে। একটা সময় তো আমরা কাউকেই পেতাম না। যখন স্পিন ক্যাম্প দেখতাম, হয়তো অফ স্পিনার থাকতো, লেফট হ্যান্ড স্পিনার থাকতো, লেগ স্পিনার খুব একটা পেতাম না। বাট এখন অনেক লেগ স্পিনার পাচ্ছি, লেগ স্পিন অনেকে করতে চাচ্ছে। বাট এখন খুব ইম্পর্টেন্ট আমাদের ঘরোয়া ক্রিকেট যেসব কোচেসরা থাকেন তাদের মাইন্ডসেটটা চেঞ্জ হওয়াটা। কারণ ঋষাদের মতো খেলোয়াড় কিন্তু বসে থাকতে হয়েছে। যুবরাজ হোসেন লিখন আপনি জানেন টেস্ট ম্যাচ খেলেছে, টেস্ট ম্যাচ সম্বন্ধে 5 উইকেট আছে লিখন কিন্তু না খেলতে খেলতে হারিয়ে গেছেন। ঘরোয়া ক্রিকেট সো তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেট এসে সুযোগ পেতেন না। ন্যাশনাল টিমে খেলতেন, ঘরোয়া ক্রিকেট রেগুলার খেলতে পারেনি। আমির ইসলাম বিপ্লব ন্যাশনাল টিমে খেলতেন, T20 ফরম্যাটে কয়েকটা সিরিজ কিন্তু রেগুলার খেলেছেন, ঘরোয়া ক্রিকেটে যে বোলিং করার সুযোগ পেতেন না। সো ঘরোয়া ক্রিকেটের এই ট্রেন্ডটা কিন্তু আমরা বিসিবি কিংবা ক্রিকেট বোর্ড তো আর ঘরোয়া ক্লাব লেভেলটা মেনটেন করতে পারবে না, কে খেলবে না খেলবে। সো আমাদের ঘরোয়া ক্রিকেটের প্রশিক্ষক হিসেবে কাজ করেন কোচেসরা, তাদের যদি এই ট্রেন্ডটা মেন্টালি চেঞ্জ হয়, ডেফিনেটলি আমাদের সামনেও লেগ স্পিনার আরও উঠে আসবে। কারণ আমরা যেটা বললাম, আমাদের সিস্টেমে কিন্তু অনেকগুলো লেগ স্পিনার আমরা দেখছি। আমরা এখন কারেন্ট 19 টিমে একটা লেগ স্পিনার আমি মাত্র দেখলাম, স্বাধীন, ইজ ভেরি গুড। আগের কিছু লেগ স্পিনার ছিল যারা 19তে বের হয়ে এখন খেলছেন। তাদেরকে যদি আমরা খেলার সুযোগ করে দিই, এই ঝুঁকি ঠিক বলবো না, আলটিমেটলি দে উইল উইন ম্যাচেস ফর ইউ। এই চিন্তাভাবনা যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলেই আসলে লেগ স্পিনার আমরা তৈরি করতে পারবো। সেই দ্বিতীয় ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেটা আলোচনায় থাকবে, কারণ সুপার ওভার বাংলাদেশের জন্য প্রথমবার। একটু জানতে চাচ্ছিলাম, সে ম্যাচে মুস্তাফিজের 2 ওভার ছিল, তাকে শেষ করানো হয়নি। এবং যখন মুস্তাফিজ শেষ মুহূর্তে সিদ্ধান্তটা তিনি নিয়েছিলেন, কারণটা মেহেদী হাসান মিরাজ চাচ্ছিলেন যেন সৌম্য সরকার বোলিং করুন, মুস্তাফিজ ওই সময়টা বলছেন যে না, সাইফকে বোলিং দেওয়া হোক। এবং এইসব বিষয় নিয়ে কি বলবেন যে মিরাজের ওই ম্যাচে ক্যাপ্টেন্সিটা আপনি কেমন দেখেছেন? দেখুন, ফার্স্ট থিং ফার্স্ট, মিরাজ ওয়াজ আন্ডার লট অফ প্রেশার। লাস্ট সিজন আমরা হেরে এসেছি, হোমে খেলা, টাইট ম্যাচ। আমরা তো ম্যাচটা অলমোস্ট ম্যাচটা দেন কয়েকটা সুযোগ কিন্তু তৈরি হয়েছিল, আমরা মিস আউট করেছি। এবং শেষ মুহূর্তে আসলে যখন 6 রান থাকে, একেবারে 7 রান ছিল সম্ভবত, না 7 রান ছিল, তখন আসলে আপনি ভালো বলার খারাপ বলার পার্থক্য থাকে না। হ্যাঁ, যেহেতু উইকেটটা একটু লো ছিল, একটু জোরে বলটা ব্যাটে লাগানো সহজ, ওয়েস্ট ইন্ডিজের জন্য এই কাজটা সহজ। তো স্পিনাররা একটু পারচেসটা বেশি পায়। আর সাইফ হাসান যে ধরনের ডেলিভারি করে থাকেন, অনেকটা সাইড আর্ম, সেখানে বলটা নিচে থাকে, ওর বলটা মারাটা একটু ডিফিকাল্ট। সো সেই জন্য হয়তো সিদ্ধান্তটা নিয়েছিল এবং সেটা অলমোস্ট কাজে লেগেও গিয়েছিল আমাদের। সো আই থিঙ্ক ইটস এ গুড ডিসিশন। ইউ ডোন্ট এক্সপেক্ট সাইফ হাসান যে ওইরকম মুহূর্তে সেরকম বোলিং করতে পারেন, বাট ওর যেই টাইপের বোলিং করে সেটা আমাদের ওই মুহূর্তেটা বেশ ভালোই কাজে লেগেছে। সো দেখুন, যখন টাইট সিচুয়েশন হয়, আমরা তো আসলে আমরা তো কখনো সুপার ওভার খেলিনি, সো এটা আমাদের প্রথম অভিজ্ঞতা। এবং সুপার ওভার খেলাটা এমন যে এটা আসলে স্কিলের একটা ব্যাপার থাকে, তার থেকে আরও বড় ব্যাপার থাকে নার্ভের একটা ব্যাপার থাকে। যে যত নার্ভটা ভালো হ্যান্ডেল করতে পারেন, তিনি সুপার ওভার খেলাগুলি তত ভালো করতে পারেন। ইফ ইউ লুক এট ওয়েস্ট ইন্ডিজ ইনিংস, ওরা যখন ব্যাটিং করছিল সুপার ওভার আগে, আকিল হোসেন, হি লুকস ওয়ান্ডারফুল, একটা দারুণ ছক্কা বলে মিরাজকে মনে হচ্ছে খুব ভালো। মিরাজ কিন্তু জেনুইন বোলার, তাই কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে খেলছিলেন তিনি। যখন 5 বলে 6 বলে 7 রান হয়েছে, সেই প্রতিটা বল কিন্তু তিনি মিস করছেন। সাইফ হাসানের অনিয়মিত বল হবে, বিকজ তার নার্ভটা কিন্তু ওই সময় ঠিকমতো থিঙ্কিং প্রসেসটা ঠিকমতো ছিল না, নার্ভটা টেন্স। সো এই মুহূর্তে নার্ভটা ধরে রাখা খুব ইম্পর্টেন্ট। আমাদের একটা অভ্যাস হয়ে গেল, যেটা আমরা আগে কখনো করিনি। আমি প্রিটি শিওর যে নেক্সট টাইম যখন সুপার ওভার হবে, তখন সিদ্ধান্তগুলি আমরা আরও ভালোভাবে নিতে পারবো। অভ্যাসের কথা বললেন, আমরা জানি যে 2012 সালে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ বাংলাদেশ 2 রানে হেরেছিল,
টি-20 বিশ্বকাপ ভারতের মাটিতে আমরা 1 রানে হেরেছিলাম। এরপরে বিশ্বকাপ 2022 সালে অস্ট্রেলিয়া যেটা হয়েছিল ভারতের বিপক্ষে 5 রানে হেরেছিলাম। এই ধরনের ক্লোজ ম্যাচগুলো বাসার বাইরে আমরা জিততে পারি না। আপনি তো প্লেয়ার ছিলেন, মানে কারণটা কি মনে হয়? আমাদের নার্ভের দুর্বলতা, নাকি আমরা ঘরোয়া সফলতা এই ধরনের ম্যাচ খুব একটা খেলতে পারি না, সেই কারণেই আমরা ওই পর্যায়ে যে আমরা নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হই? মোস্টলি প্রেশার হ্যান্ডেল করার ক্ষমতাটা। সো এটা আসলে নিজেদের মধ্যে আসতে হয়, এটা কোনো কোচ তৈরি করতে পারে না। আই মিন পার্সন টু পার্সন ভ্যারি করে। আমাদের টিমে হয়তো সেইটা অত বেশি প্ল্যান নেই যারা প্রেশার মুহূর্তে খুব ভালো রিয়্যাক্ট করতে পারেন। সব দিক দেখুন, শুধু বাংলাদেশ না, এমন অনেক দল আছে। সাউথ আফ্রিকার মতো অনেক বড় দলে কিন্তু এই ক্লোজ ম্যাচগুলি তাদের রেকর্ড খুব একটা ভালো নন। বাট ডাজন্ট মিন যে আমাদের তাদের মতোই হতে হবে, আমরা পারবো না, এটাও আমার কাছে মনে হয় না। বাট মূলত স্কিলের থেকে আমার মনে হয় ইটস মোর অফ এ মেন্টাল, যে ওই মোমেন্টামটা আপনি কতগুলো রাখতে পারছেন, আর ওই মোমেন্টে আপনি চিন্তা ভাবনা কী করছেন, আপনি ডিসিশন মেকিংগুলি তখন ডিসিশন মেকিংগুলি খুব ছোট্ট, মানে মার্জিন অফ এরারটা খুব ছোট হয়ে যায়। তো ওই জিনিসগুলো আমরা শুধু একটা ম্যাচ না, অনেকগুলি ম্যাচে কিন্তু আমরা ইভেন একটা এশিয়া কাপের ফাইনালে ইফ ইউ ক্যান রিমেম্বার আমরা হেরেছিলাম বাংলাদেশের মাটিতে। নিরাজ ট্রফির কথা বলতে পারি, অনেক কাহিনী। সো মনে হয় আমরা এই সময় যে মাথাটা আমাদের আসলে আরো ভালোভাবে কাজ করলে এরকম জিনিসটা হবে না। যখন নির্বাচক ছিলেন তখন ওই ধরনের ম্যাচ হলে কতটা খারাপ লাগতো, এখন বিসিবিতে কর্মরত আছেন, এখন কতটা খারাপ লাগে? আমি তো সবার আগে ক্রিকেটার, বাংলাদেশ দলে খেলেছি। সো ক্রিকেটটা মানে আমি খুব প্যাশনেট ক্রিকেটের ব্যাপারে। এটা শুধু আমার লাভ অফ মাই গেম, মানে গেমটাকে আমি ভালোবাসি এবং এটা আমার প্যাশন। সো পদে থাকা না থাকার সাথে আসলে আমার ইমোশনটা সবসময় থাকে, যেই কাজই করি সেই ইমোশনটা সবসময় থাকে, আগে নির্বাচক থাকলেও থাকে, না থাকলেও থাকে। এই ইমোশনটা আসলে চেঞ্জ হয় না। আর আমি যখন খেলা দেখি একটু মানে উত্তেজিত থাকে, বাসায় আমার আশেপাশে কেউ থাকে না, যখন এরকম ম্যাচ যায় এটা থেকে বেরোতে আমার ব্যক্তিগত আমার 1-2 দিন সময় লাগে। মানে এই আপসেট থেকে বেরোতে, এই ট্রমা থেকে বেরোতে আমার 1-2 দিন সময় লাগে। আপনারা যখন প্লেয়ার ছিলেন তখন এই ধরনের কিছু ম্যাচ আমি হেরেছি, বলতেন আর কি সেই সময়টা আপনাদের কেমন কেটেছে? একটা ম্যাচ আপনি বলে দিলেন, একটা টেস্ট ম্যাচ কথা বললেন, মুলতান টেস্ট। সম্ভবত ওই টেস্ট ম্যাচে যারা খেলেছিলেন তাদের সবারই মনে আছে। আই থিঙ্ক উই ক্রাইড ফর আওয়ার্স, আমাদের কারোর কান্না থামছিল। বিকজ ওই যেটা বললাম, এবং আমরা ওই ঘোরটা কাটতে আমাদের এখনো যখন ওই টেস্ট ম্যাচের কথা মনে হয়, এখনো মনে করি। বিকজ ওইটা আমাদের প্রথম টেস্ট জয় হওয়া উচিত ছিল, সেটা হয়নি। সো আমরা আসলে একটা হলো প্রফেশনালিজম একটা ব্যাপার থাকে, যেহেতু আমার পেশাদার ক্রিকেটার, মাঠে তো অত ইমোশন দিয়ে আসলে চলে না, মাঠে তো আপনাকে বাস্তববাদী হতে হয়। বাট দিন শেষে এটা তো আপনার খেলাটা যতই পেশাদার হন, প্যাশন তো একটা থাকেই। সো ইট হার্টস। এরকম ম্যাচ হলে আসলে ফিলিংসটা অনেক 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 খারাপ টাইপের হয়, মানে বেশ মানে ভুলতে একটু সময় লাগে। হোটেলে ফিরে কি করেছিলেন আপনারা সকলে মিলে তখন ওই মুহূর্তে? আমার মনে হচ্ছে মুলতান টেস্টের কথা বলছে। মুলতান টেস্টে যখন আমরা যাচ্ছি, হোটেল থেকে কিন্তু মাঠের দূরত্বটা প্রায় 1 ঘন্টার মতো, 45 মিনিটস 50 মিনিটসের ড্রাইভ আর কি। তো আমরা বলছিলাম যে বেশ লম্বা একটা জার্নি, আমরা কথা বলতে যেতাম। তো আমরা বলছিলাম যে আজকে যখন ফিরে আসবো, আইদার আমরা হাসতে হাসতে ফিরবো অথবা কাঁদতে কাঁদতে ফিরবো। সো ব্যাপারটা আসলে ওরকমই ছিল। আমরা মনে হয় না ডিনারও করি না মনে ওই দিন রাতে কেউ। নর্মালি তো আমরা বাইরে গেলে একসাথে ডিনারটা করি, ওই দিন মনে হয় ওই ডিনারের রাতে খাওয়াটা অনেকে খাইনি মনে আমরা। সো ব্যাপারটা অনেকটা এরকম ছিল। নিচ্ছি দর্শক, নিউজ 24 গেম অন থেকে নিচ্ছি একটি বিরতি, ফিরছি বিরতির পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরলাম বিরতির পর। সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, তার সঙ্গে আমরা কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। তার আগে চলুন দেখে আসি মেহেদী হাসান মিরাজ গতকাল সিরিজ জয়ের পরে কি বলেছেন। তিনি একটি বিষয় বলেছেন, সকল সমর্থন তিনি চেয়েছেন, কিন্তু আমিন ভাই ফোন দিয়েছেন, উনি ক্যাপ্টেন ছিলেন, উনি বলেছেন যে এই টাফ টাইমে অবশ্যই ভালো কিছু হবে। এবং মাশরাফি ভাই আমাকে ফোন দিয়েছিলেন যে যেহেতু যে ক্যাপ্টেন, উনি তো অনেক সাকসেসফুল ক্যাপ্টেন এবং কিভাবে করেছে, এবং আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। চাপে থাকলে কি করতে হয় সেটা কি বলেছিলেন? না, অনেক আমাকে হেল্প করেছেন সত্যি কথা বলতে, এবং উনি আমাকে সাপোর্ট করেছে, মেন্টালি অনেক সাপোর্ট করেছে। এই সময়টা মেন্টালি অনেক স্ট্রং থাকতে হবে, এবং আমার জন্য জিনিসটা ইজি না, যেহেতু আমি ক্যাপ্টেন্সি করছি। আপনি দেখেন যে যদি কোনো সিনিয়র প্লেয়ার টিমে থাকতো তাহলে আমার জন্য জিনিসটা ইজি হয়ে যেত। যদি সবাই একটু সাপোর্ট করে, একটু সময় দেয়, আমরাও ইনশাল্লাহ ঘুরে দাঁড়াতে পারি। আমরা তো ক্রিকেটার, অবশ্যই আমাদের টাফ সময় আসবে। আর আমার কাছে একটা জিনিস মানে মনে হয় যে খারাপ সময়ের পরে ভালো সময় আসবে। আমার যেহেতু যে সময়টা আমার গিয়েছে, হয়তো সামনে আরো ভালো সময় অপেক্ষা করছে। হ্যাঁ, যেটা জানতে চাচ্ছিলাম, মিরাজ বলল যে সমর্থন চেয়েছেন।
মিরাজকে আমরা কতটা সমর্থন করতে পারছি, আর মিরাজের যে ভুলগুলো আছে, ক্যাপ্টেন্সি ভুলগুলো, আপনি তো খুব কাছ থেকে দেখেছেন মিরাজকে। মিরাজ যখন জাতীয় দলে আসে তখনও কিন্তু আপনি নির্বাচক ছিলেন, মিরাজ যখন জাতীয় দলে ক্যাপ্টেন্সি করছে তখন আপনি বোর্ডে রয়েছেন। মিরাজের এই পুরো সিরিজে কী কী ভুল আপনার চোখে পড়েছে? ফার্স্ট থিং ফার্স্ট, আমার মনে হয় যে আমরা মিরাজকে এখন জাজ করার সময় আমাদের হয় নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি যখন কাউকে ক্যাপ্টেন্সি দেবেন তখন চিন্তা ভাবনা করে ক্যাপ্টেন্সি দেবেন। মানে আগে আপনাকে ডিসাইড করতে হবে ক্যাপ্টেন আমি কাকে দিব, এবং যাকে দিবেন তাকে আপনার অ্যাটলিস্ট 1-2 বছরের জন্য ক্যাপ্টেন্সি দিতে হবে। তারপর আপনি একজন ক্যাপ্টেনকে সিরিজ বাই সিরিজ দেওয়ার পরপরই সিরিজ জাজ করেন, তাহলে আসলে তার প্রতি মূল্যায়নটা ঠিক মতো হবে না, ভালো ক্যাপ্টেন্সি করতে হবে না। ক্যাপ্টেনকে দলের সবাইকে জানতে হবে দিস ইজ মাই ক্যাপ্টেন, তিনি আমার ক্যাপ্টেন ফর 1 ইয়ার অথবা 2 ইয়ারে আমার ক্যাপ্টেন, দলের সবাইকে জানতে হবে। আমার মনে হয় যে প্রথম মিরাজ আন্ডার প্রেশার, ডেফিনেটলি প্রেশারে কিন্তু মানুষ ভুলটা বেশি করে, চাপের মুখে মানুষ ভুলটা বেশি করে। হয়তো বোলিং হ্যান্ডলিংটা, কখন বোলিং কাকে কখন আনবে, সেটা হয়তো 2-1 জায়গায় তিনি ভুল করেছেন, আমরা সবাই দেখেছি। বাট আমি এখনই খুব বেশি জাজমেন্টাল হতে চাই না মিরাজের প্রতি, বিকজ হি জাস্ট স্টার্টেড, এবং আসার পরে কিন্তু বেশ কিছু কঠিন সিরিজ তাদের খেলতে হয়েছে, অনেক চাপের মুখে খেলতে হচ্ছে, আমাদের টিমটার একটু রিবিল্ডিংয়ের মধ্যে যাচ্ছে, পুরোনো প্লেয়ার নেই, সেক্ষেত্রে তাকে একটু সময় দেওয়ার পক্ষপাতে আমি। ভুল তো করেছেন ডেফিনেটলি, ভুল তো ক্যাপ্টেনের সিদ্ধান্তগুলি কিন্তু সব ঠিক হবে না, তার সিদ্ধান্ত ভুল হবে, তার সিদ্ধান্ত সঠিক হবে, দিন শেষে কিন্তু আমরা মূল্যায়ন করবো মানে পরে তাকে যথেষ্ট সময় দিয়ে তারপর মূল্যায়ন করে আসলে তিনি কেমন ভালো ক্যাপ্টেন। বাট একটা জিনিস মিরাজের নিজেকে বুঝতে হবে যে ক্যাপ্টেন যিনি হবেন, আমি যদি ক্যাপ্টেন, ক্রিকেট ইজ এ ক্যাপ্টেন্স গেম, সো আলোচনা সবার সাথে হতে পারে, সিদ্ধান্ত কিন্তু ক্যাপ্টেনকে নিতে হবে। কারণ হি নিড টু নো, পিপল নিড টু নো যে না সিদ্ধান্তটা ক্যাপ্টেনের ছিল। এই কমনটা কিন্তু খুব দরকার, এই স্টেটমেন্টটা খুব দরকার যে কোনো ভালো ক্যাপ্টেনের জন্য, যে সিদ্ধান্তটা আমার ছিল, সিদ্ধান্ত ভুল ছিল বাট সিদ্ধান্ত আমার ছিল, রাইট ছিল, সিদ্ধান্তটা আমার ছিল। সো আই ডিসকাস উইথ এভরিবডি, আমি সবার সাথে আলোচনা করব, কিন্তু সিদ্ধান্তটা আমি নেব। এই জিনিসটাকে খুব ইম্পর্টেন্ট হবে মিরাজের গোয়িং ফরওয়ার্ড। মিরাজ কি সতীর্থদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? সতীর্থদের সহযোগিতা করছে? কারণ মিরাজ গণমাধ্যমের কাছেও বলছেন যে তিনি সকলের সহযোগিতা চান, তিনি কিছুটা চাপে ছিলেন। আমার মনে হয় তিনি সতীর্থদের কথা বলেননি। আমি এই দলটাকে যত চিনি, আমাদের দলে যারা খেলেন তারা কিন্তু সবাই হেল্প করেন, এবং কেউ কিন্তু চায় না দলটা খারাপ করুক, কারণ দল খারাপ করলে তো চাপে সবাই থাকেন। সো আই ডোন্ট থিঙ্ক যে তিনি সতীর্থদের মেন করেছেন, আমার মনে হয় তিনি মেন করেছেন ইন জেনারেল, আমরা যারা ক্রিকেট ফলোয়ার, আমিও একজন ক্রিকেট ফলোয়ার ওই হিসাবে, তিনি সবাইকে বলেছেন। বিকজ আমরা একটু একটা কথা, আমরা এখন খুব বেশি জাজমেন্টাল হয়ে গেছি, আমরা খুব ক্রিটিক্যাল হয়ে গেছি, আমরা দলকে যতটা না সাপোর্ট করি তার থেকে অনেক বেশি সমালোচনা করতে পছন্দ করি। এটা কিন্তু বাংলাদেশের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে লাস্ট 2 ইয়ার্স, আমি যেটা দেখছি লাস্ট 2-3 ইয়ার্স ধরে, মানে চলছে অনেক দিন ধরে ব্যাপারটা। কিন্তু আমরা দেখবেন না, আমরা জিতলে, সে একটা সিম্পল উদাহরণ দিই, আমরা আফগানিস্তানের সাথে 3-0 T20 সিরিজ জিতেছিলাম, যেটা আফগানিস্তানের স্ট্রংগেস্ট ফরম্যাট, আমাদের মানে আমরা যেটা একটু দুর্বল, সেখানে 3-0 আফগানিস্তানে হারিয়েছি। তখন কিন্তু কোনো আলোচনা হয়নি, খুব বেশি আলোচনা আপনি শোনেননি, আমি প্রিয় শিওর আপনি বেশি করে শোনেননি। বাট যখন 3-0 ওডিআই হেরেছি তখন কিন্তু অনেক আলোচনা হয়েছে। সো সমালোচনা হবে না এটা ঠিক, সমালোচনা অবশ্যই হবে, সমালোচনা না করলে তো আমি বুঝবো না আমি আসলে ঠিক কাজ করছি না। বাট এটা আমাদের ট্রেন্ড না হয়ে দাঁড়ায়। মিরাজ সেটাই করে, এই সাপোর্টটা তারা চান যে খারাপ করলেও সমালোচনা হবেই, ভালো করলেও এখন যেমন হয়, খারাপ করলে যেন ততটাই থাকে। এবং অনেক সময় টিম কিছু প্ল্যান হিসেবে এগোতে চায়, সেই প্ল্যানটা সবসময় সাকসেস হয় না, কিংবা প্ল্যানটা সাকসেস একটু সময় লাগে, তখন একটু মানে যারা ক্রিকেট ফলোয়ার, ক্রিকেট ফ্যান, তার সাপোর্ট একটা দরকার হয়। তিনি সম্ভবত সেটাই মিন করেছেন। একটু মিরপুরের উইকেটে নিয়ে জানতে চাই। মিরপুরের উইকেট নিয়ে বরাবরই আলোচনা আছে, সমালোচনা আছে। সাকিব হাসান একবার বলেছেন যে এই ধরনের উইকেটে যারা খেলবে তার ক্যারিয়ার দ্রুতই শেষ হয়ে যাবে। সব কিছু মিলে মিরপুরের উইকেট, আপনি তো কাছ থেকে দেখেছেন, আপনি যখন নির্বাচক ছিলেন তখন মাঠে গিয়েছেন, এখনও মাঠে যেয়ে দেখেন, মিরপুর উইকেটটা না আপনি কি বলবেন? মিরপুর উইকেট আপনার যেমন দেখেন, এটা আসলে আমরা তৈরি করি, মানে আমি এটা কাস্টম মেড, মানে অনেক সময় হয় না যে আমরা প্রতিপক্ষ বিবেচনা করে আমরা কি চাচ্ছি, আমাদের ধরুন এখন আমরা ডেসপারেট, যে আমাদের চাওয়াটা বারবারই শোনা যায় যে হচ্ছে যখন আমরা এবং যখন চাওয়াটা পাই, আমি একটু সরি ইন্টারাপ্ট করছি আপনাকে, আমাদের যখন এরকম পরিস্থিতি তৈরি হয় তখন আমরা মিরপুরে খেলি। আপনি তো এমন উইকেট চিটাগাং করতে পারবেন না, এমন উইকেট সিলেটে করতে পারবেন না। অ্যান্ড হিট হ্যাপেন্স উইথ এভরি কান্ট্রি। সব দেশে কিন্তু, যেমন পাকিস্তানে লাহোরে যাবেন সব ফাস্ট বলার লাহোরতে আসে, করাচিতে যাবেন সব ব্যাটসম্যান করাচিতে আসে, বিকজ লাহোর সেভিং ট্র্যাক, করাচি ব্যাটিং ট্র্যাক।
সো এই সব দেশে কিন্তু সব জায়গায় কোনো কোনো ট্র্যাক থাকে। শ্রীলঙ্কা আছে, শ্রীলঙ্কায় আপনার যে কোনো একটা জায়গায় স্পিন বেশি করে, কোনো জায়গায় স্পিন করে না। তো এরকম সব দেশে আছে। আমার কাছে মিরপুরটা এরকমই মনে হয় যে এরকম ট্র্যাক আমি চাইলেও চিটাং করতে পারবো না, এরকম ট্র্যাক চাইলেও সিলেটে করতে পারবো না। সো সব ভেন্যুতে ডিফারেন্ট টাইপ উইকেট থাকবে, মিরপুরটা তেমন। এবং মিরপুর এমন না যে মিরপুর ভালো উইকেট তৈরি করা যায় না। মিরপুর উইকেট কিন্তু আমি দেখেছি, পেস অ্যান্ড বাউন্স কিন্তু মিরপুর উইকেটে আমি দেখেছি। আমি একটু আগে মেনশন করলাম, টেস্ট ম্যাচ আমরা দেখেছি মিরপুর উইকেটে পেস অ্যান্ড বাউন্স। বাট মিরপুর উইকেটে এই ফ্ল্যাগ সয়েলটার জন্য আমরা যেরকম উইকেট বানাতে চাই, স্পিনিং ট্র্যাক, সেটা কিন্তু মিরপুরে সম্ভব। যার জন্য আমরা যখন এরকম পরিস্থিতি তৈরি হয় আমরা মিরপুরে খেলি। ব্যাপারটা আসলে অনেকটা এরকম। দর্শক চলুন শুনে আসছি বিসিবি পরিচালক সানিয়ান তানিম। তিনি বাংলাদেশের দুইজন ওপেনারকে প্রশংসা করেছেন, সৌম্য সরকার এবং সাইফ হাসানের ব্যাটিং দেখে তিনিও মুগ্ধ হয়েছেন। চলুন দেখে আসি তার কথা। দেখেন, সাইফ এবং সৌম্য অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। আমার কাছে মনে হয় যে ডোমেস্টিকে ওরা খুব ভালো খেলে যাচ্ছিল, ওপেনিংয়ে ওদের খেলার অভিজ্ঞতা অনেক বেশি আছে। সো ওইভাবে করে ওরা ব্যাটিং করে গিয়েছে। আজকে যেটা ভালো লেগেছে হলো ওদের ইন্টেন্টটা কারেক্ট ছিল। যখন ওরা স্লটে বল পেয়েছে বা ওদের স্ট্রেংথে বল পেয়েছে সেটা চালিয়ে দিয়েছে। ওরা ওই 200-210 রানে টার্গেট করে খেলেনি, ওরা অ্যাকর্ডিং টু দ্য মেরিট খেলেছে। এবং যেটা ভালো লেগেছে যে ওরা স্ট্রাইকটাও রোটেট করেছে। সো ব্যাটিংয়ের পুরো ক্রেডিটটা সাইফ এবং সৌম্যকে দিতে হবে, বিকজ ওরা বেসটা ক্রিয়েট করে দিয়েছে। দর্শক নিচ্ছি একটি বিরতি, ফিরছি বিজ্ঞাপন বিরতি পর, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক নিউজ 24 গেম অনে আবারও স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভদেবনাথ এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তার সঙ্গে আমরা কথা বলছি ক্রিকেটের সাম্প্রতিক সকল বিষয় নিয়ে। বাশার ভাই, শুরুতে যেই বিষয় আমরা আলোচনা করছিলাম মিরপুরের উইকেট, বারবারই একটা আলোচনা হয় যে মিরপুরের উইকেট যিনি দায়িত্বে থাকেন তার উপর দিয়ে ঝড় যায়, যিনি মাঠটা অর্থাৎ গ্রাউন্ডটা পরিচালনা করেন তার উপর দিয়ে ঝড়টা যায়। আপনি তো খেলেছেন, মানে ক্রিকেটারদের জন্য চাহিদা থাকে যে এই মাঠটা যেন এই উইকেটটা যেন এই ধরনের করা হয় প্রতিপক্ষকে চাপে রাখার জন্য। আপনি এটা নিয়ে কি বলবেন? দেখুন, যখন টিমের একটা চাহিদা থাকে সেরকম যদি গ্রাউন্ডসম্যান বানাতে না পারেন তখনই আসলে গ্রাউন্ডসম্যানকে দোষ দেওয়া হয় যে আমরা এরকম চেয়েছিলাম, তিনি দিতে পারেননি। ইউজুয়ালি গ্রাউন্ডসম্যান কিন্তু দলের কথা শোনেন। মানে যেটা হয় যে একটা প্রায়র টু সিরিজ তার আগে গ্রাউন্ডসম্যান জিজ্ঞেস করেন আপনারা কেমন উইকেট পান। নর্মালি ঘাস শিখে দেন, ম্যাচের আগে এসে হয়তো ম্যাচের আগের দিন এসে দেবেন, ম্যাচের আগের দিন এসে ওই স্বাগতিক দলে যিনি থাকেন, যিনি হোম তো আমরাই, কোচ এবং ক্যাপ্টেন অ্যাকচুয়ালি ডিসিশনটা বেশি মেক করেন যে আমরা আসলে কেমন উইকেটে খেলতে চাই, ঘাসটা কি রাখবো না, কেটে ফেলবো না ছেটে ফেলবো। কিংবা যদি স্পিনিং ট্র্যাক পাই, হয়তো আগে 15 দিন আগে বলে দেওয়া থাকে আমরা স্পিনিং ট্র্যাক পাই, সেক্ষেত্রে গ্রাউন্ডসম্যান সেভাবে তৈরি করেন, পানি কম দেন, ঘাসটা কেটে ফেলেন। দিজ আর বেসিক রুলস। সো আসলে যতক্ষণ না গ্রাউন্ডসম্যান, আমার মনে এটা আমরা কী চাই তার উপরে আসলে কিন্তু গ্রাউন্ডসম্যান উইকেট তৈরি করে দেন। সো মিরপুর উইকেট একটা সমস্যা, যেহেতু কালো মাটির যার জন্য দেখতে ভালো লাগে না। এইটা যদি আমরা চিটাগাঙে করতাম, সিলেটে করতাম, তাহলে তো এত কথা হতো না, বিকজ ওইখানকার সয়েলটা ব্রাউন সয়েল। সো মিরপুরে এই জন্য কথা বেশি হয়। বাট এটা আসলে মোস্টলি গ্রাউন্ডসম্যানের অতটা দোষ নয়, কারণ গ্রাউন্ডসম্যানের সাথে চাহিদা দিয়ে দেওয়া হয় আমি এরকম উইকেট চাই। ব্যাপারটা আসলে অনেকটা এরকম। একটা কিছু জানতে চাচ্ছিলাম, যেটি হচ্ছে যে বাংলাদেশ বিশ্বকাপের সরাসরি খেলতে পারবে কি পারবে? 1999 সালে প্রথম বিশ্বকাপ বাংলাদেশ কোয়ালিফাই অতিক্রম করে খেলেছিল, এরপরে কিন্তু 2025 সালে এসে আবার কোয়ালিফাই খেলবে না সেটি আলোচনা হচ্ছে। এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য কতটা ক্ষতিকর, কতটা লজ্জার মনে করেন? আর এই আলোচনাটা হচ্ছে, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই কিছুটা মানে ব্যাকফুটে নিয়ে যায় বাংলাদেশ দলকে, নাকি কি বলবেন? এরকম পরিস্থিতি আসলে কারো কাম্য নয়। দেখুন, এখন তো আসলে ওয়ার্ল্ড কাপটা এই সিস্টেমটা চালু হয়ে গেছে। 3 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজও কিন্তু গত বিশ্বকাপ খেলতে পারেনি। ইউ নো দ্যাট ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 3 বার 2বার ওয়ার্ল্ড বিশ্ব চ্যাম্পিয়ন। তারা কিন্তু দুবার তারা কিন্তু গত ওয়ার্ল্ড কাপ মিস করেছে, 10-এর মধ্যে র্যাঙ্কে থাকতে পারেনি। বাট আমরা কিন্তু 6 নম্বরে ছিলাম। আমরা সম্ভবত 2023 সাল পর্যন্ত 6 নম্বরে ছিলাম, আমি যদি ভুল না করে থাকি। তারপর থেকে আমরা একটু করে পিছিয়ে যাচ্ছি। আমরা ক্রিকেট খেলছি 99 থেকে ওয়ার্ল্ড কাপ খেলছি। সো আমাদের র্যাঙ্কিং ওই 6টাই মনে সবচেয়ে বড় ছিল। সো একটা তো আশা থাকেই যে আমরা সবসময় নিচে আসবো, নিচে মানে 5-এ আসবো কিংবা 4-এ আসবো। কিন্তু ওই আমরা শুরু করেছিলাম 10 থেকে, তো আবার সেখানে যাওয়াটা আমাদের জন্য ভালো কিছু নয়। লজ্জার থেকে আমার বড় কথা হলো এটা আসলে আমাদের কারো কাম্য নয়। আমরা বাংলাদেশ ক্রিকেটে আসলে এখানে দেখতে চাই না। একটা ব্যাপার তো আছে যে আমাদের সিনিয়র ক্রিকেটাররা চলে গেছেন, টিম রিবিল্ডিংয়ের মধ্যে যাচ্ছে, বাট স্টিল আমাদের সিস্টেম কিন্তু অনেক ভালো। আমাদের ট্রেনিং সুবিধা বেড়েছে, খেলোয়াড়রা এখন অনেক খেলার সুযোগ পান, তাদের পারফর্ম করার জায়গাটা অনেক বেশি। সো সেই ক্ষেত্রে আমরা আসলে এই পরিস্থিতি আসলে কেউ পড়তে চাই না, বিকজ আপনি যদি কোয়ালিফাইং রাউন্ডে যান
কাজটা কিন্তু কঠিন হবে, বিকজ ওয়েস্ট ইন্ডিজ সেম ওয়েস্ট ইন্ডিজ কিন্তু কোয়ালিফাইং রাউন্ডে গিয়ে সেখানে কিন্তু একটা দুটো ম্যাচ মিস করলে কিন্তু ইয়ার আউট অফ দ্য টুর্নামেন্ট, মানে আপনি কোয়ালিফাই করতে পারবেন না। কোয়ালিফাইং রাউন্ড কিন্তু আরও বেশি ডিফিকাল্ট, এবং এখন যে এই অ্যাসোসিয়েট কান্ট্রিগুলি আছে যার সাথে আপনার খেলতে হবে তারা কিন্তু এখন খুব ভালো পারফর্ম করছে, বিশেষ করে হোয়াইট বল ক্রিকেটে তারা কিন্তু সবাই ভালো দল, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, দে আর গুড সাইড। সো কোয়ালিফাইং রাউন্ডে গেলে কিন্তু কাজটা একটু কঠিন হবে আপনার। সো আশা করি যে আমাদের এখনও অনেক সময় আছে, আমরা এই সিরিজটাতে আবার কামব্যাক করেছি, এখন এখান থেকে যদি কন্টিনিউ করতে পারি আসলে হয়তো তখন আমাদের এই কোয়ালিফাইং রাউন্ড। আপনার একসময় সতীর্থ এখন বিসিবি পরিচালক আমিনুল ইসলাম বুলবুল, তিনি বিসিবি সভায় দায়িত্ব নিয়েছেন, তিনি কালকে ম্যাচের পরে এই সিরিজ নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এবং তিনি ওয়াসিম আকরামকে নিয়ে একটি কথা বলেছেন, চলুন দেখেন, দর্শক দেখে আসি সেটি। আমাদের সঙ্গে রয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তার সঙ্গে আমরা কথা বলবো এই সিরিজ সব বিভিন্ন বিষয় নিয়ে। বুলবুল ভাই, শুরুতে জানতে চাও, বাংলাদেশ এমন সিরিজ জিতলো, আপনি আসলেন বাংলাদেশ দল জিতলো, কি বলবেন? সবথেকে বড় যেটা মনে হচ্ছে যে ক্রিকেটের মধ্যে যে জিনিসগুলো গত দুটো ম্যাচে বা স্পেশালি গত ম্যাচে যে কনফিডেন্সের যে অভাবটা ছিল, একটা দল হারার পরে যে বাউন্স ব্যাক করতে পারে এত সুন্দরভাবে, তার একটা উদ্দেশ্য প্রমাণ আজকের এই বাংলাদেশ টিম। উইকেটটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, আপনিও আসলেন, উইকেটের চরিত্র বদলে গেল বলতে গেলে, দুই ওপেনার দারুণ ব্যাটিং করেছে, বলতেন আপনার কাছে কি ম্যাজিকটা ছিল? ক্রেডিটটা দেবো পুরো গ্রাউন্ডস টিমে যারা কাজ করে, যারা রাত দিন রোদের মধ্যে কাজ করে। আপনি হয়তো জানেন না কি পরিমাণ পরিশ্রম করে তারা, তাদের জন্য কোনো শুক্রবার ছুটি নেই, তারা সবসময় চেষ্টা করে এই মাঠটাকে যত ভালো করা যায়। অনেক সময় মাটির কারণে হোক বা ওয়েদারের কারণে হোক হয়তো 100% করতে পারে না, বাট তারা অনেক পরিশ্রম করে, তাদেরকে পুরো কৃতিত্ব দিতে চাই। একটা প্রশ্ন জানতে চাই যে ওয়াসিম আকরাম বাংলাদেশের দলের সঙ্গে কাজ করতে চান বিনা পারিশ্রমিকে, তাকে কোনোভাবে যুক্ত আপনারা করতে চান কিনা যদি সুযোগ থাকে? আমি তো ওই ধরনের কোনো কিছু শুনিনি এখনো, বাট ওনার মতো ক্রিকেট মেধা, নট অনলি ফাস্ট বোলার, ওনার ক্রিকেট মেধা তো পৃথিবীতে কমই আছে। তো আমার সাথে পার্সোনাল যোগাযোগ আছে, আমি নক করে দেখবো, এটা আমাদের জন্য সুখবর একটা। টসের আগে আপনি গ্রাউন্ডসম্যানদের সাথে কথা বলছিলেন, আমরা দেখছিলাম, কি বার্তাটা দেন? অ্যাকচুয়ালি সামনে আমরা যেতে পারি উইথ পজিটিভস, কনফিডেন্স। তো যখনই যার সাথে কথা বলে চেষ্টা করি আমরা যেন কনফিডেন্টলি সামনের দিকে এগিয়ে যেতে পারি। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তিনি বিভিন্ন বিষয়ে কথা বললেন। তিনি ওয়াসিম আকরামকে বাংলাদেশে আনতে চান এবং তিনি বিনা পারিশ্রমিক ওয়াসিম আকরাম কাজ করতে চেয়েছেন, তিনি কিন্তু এর আগেও জানিয়েছেন। শুভদেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। যেটা বলবো বাশার ভাই, তিনি কিন্তু এর আগেও একটি ইন্টারভিউতে বলেছেন যে বাংলাদেশের 3 ফরম্যাটে তিনি ভিন্ন ভিন্ন ব্যাটিং কোচ চান, এবং সেটি নিয়ে আপনার মত যদি এটি হলে বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা ভালো হবে বলে আপনি মনে করেন? এরকম আমরা আগে কখনো করিনি। 3 ফরম্যাটে 3 জন ক্যাপ্টেন দেখেছি, 3 জন ব্যাটিং কোচ আসলে আমরা দেখি নাই, সেটা ভিন্ন ভিন্ন ব্যাটিং কোচ, এটা আসলে আমরা কখনো দেখি নাই। বাট এখন ওয়ার্ল্ড ক্রিকেট ইজ চেঞ্জিং, এখন তো আমরা নতুন নতুন ফর্মুলা আসছে, নতুন ফরম্যাট আসছে, তো চেষ্টা করতে দেখতে তো কোনো সমস্যা নেই। আপনি সবসময় নতুন কিছু ট্রাই করতেই পারেন, একটা দুটো সিরিজ কিংবা 6 মাস 1 বছরের জন্য আপনি চেষ্টা করে দেখতে পারেন, কারণ স্টাইল কিন্তু চেঞ্জ হয়, টেস্টের ব্যাটিং স্টাইল চেঞ্জ হয়। আপনি যদি কিছুদিন আগে দেখতেন জুলিয়ান উড পাওয়ার হিটিং নিয়ে কাজ করে গেছেন এবং সেটা কিছুটা কাজ করছে কিন্তু আমাদের T20 ফরম্যাটে। তো এরকম 2-1 স্পেশালাইজ নিয়ে দেখলে ইউ ক্যান অলওয়েজ ডু দ্যাট। মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশের ব্যাটিং কোচ, তার সঙ্গে আমরা ম্যাচের পরে কথা বলছিলাম, আমি বললাম যে খুব চাপে আছেন, সে বললো যে আমি 500 টাকা সংসার চালিয়েছি, আমি চাপটা অনুভব করতে পারি। সে সালাউদ্দিনকে নিয়ে আপনার মন্তব্যটা কি, তাকে নিয়ে এত সমালোচনা হচ্ছে সেটা নিয়ে কি বলবেন? যখন আপনি একটা দায়িত্ব থাকবেন, ওই দায়িত্বটা যখন ভালো মতো ক্লিক না করে সমালোচনা হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটাতে কোনো মানে নতুন অবাক হওয়ার কিছু নেই। এবং সালাউদ্দিন মনে আমার সব দিকে কিছুর মধ্যে দিয়ে গিয়েছেন, একদম একদম প্রথম থেকে শুরু করেছেন, তারপরে বিভিন্ন ফ্রান্স ক্রিকেটে কাজ করেছেন, এখন ন্যাশনাল টিমের আগে কাজ করেছিলেন, এখন আরও বড় পরিসরে কাজ করছেন। তো যখন দলের ব্যাটিং ব্যর্থতার দায়িত্বটা তিনি নিচ্ছেন, উইচ ইজ গুড, মানে তিনি কিন্তু এরিয়া যাননি, উইচ ইজ ভেরি গুড। বাট যেটা বললাম যে কারো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আমি সবসময় মনে করি মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলাটা আসলে সমাধান নয়। যদি আগে আপনি সলিউশনটা দেখবেন কীভাবে সলিউশন করা যায় কিনা, তারপর আপনি মাথা কেটে ফেলতে পারেন। সো কারোর ব্যাপারে জাজমেন্ট হওয়ার আগে তার ব্যাপারে ডেফিনেটলি সময় নিয়ে চিন্তা করা উচিত। মানে আমি যখন কাউকে আনবো, আমি চিন্তা ভাবনা করে আনবো, আর বাদ দেওয়ার সময় কিন্তু চিন্তা ভাবনা করে বাদ দেবো। মানে কাউকে আনলাম, ছেটে ফেললাম,
সেটা আসলে কারোর জন্য কাজ করে না। বাসা ভাই, আপনি তো ওয়াসিম আকরামের সঙ্গে খেলেছেন, তিনি বাংলাদেশ বলি মানে বিশ্বের লিজেন্ড বোলার। ওয়াসিম আকরাম, আমরা একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, তিনি বলেছেন যে বাংলাদেশে তিনি কিছু স্বল্প সময়ের জন্য কাজ করতে চান, যেমন কোনো সেমিনারে অংশ নিতে চান, মানে এমন কোনো দলের যদি উপদেষ্টা হিসেবে আসতে চান, তিনি কাজ করতে চান। তিনি যদি বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হন তাহলে কতটা উপকৃত হবে বাংলাদেশ ক্রিকেট, আপনি কি মনে করেন? বুলবেগিন্দারের কথা বলেছেন, ওয়াসিম আকরাম টপ লেভেলে ক্রিকেট খেলেছেন, টপ ক্রিকেটার ছিলেন, তাকে পরামর্শক হিসেবে আনা যেতেই পারে। আমাদের বোলিং কোচ একজন কাজ করছেন এখন, কিন্তু ওয়াসিম আকরাম যদি মানে শর্ট পিরিয়ডের জন্য আসতে চান, হয় না যে একটা এটাকে আমরা কিন্তু আমাদের জাভেদ মিয়াদাদ কাজ করে গেছেন এরকম মানে স্পেশালাইজ হিসাবে, সেভাবে ওয়াসিম আকরামকে আনা যেতে পারে। বিকজ উনি একটা তো বেসিক জিনিস আছে বোলিংয়ের, আর থাকে না বেসিক বোলিং যেটা সব কোচেরা জানে, কিন্তু ওয়াসিম আকরামের কিছু হিডেন বেসিক জানেন যেটা আসলে সব বোলারদের সব কোচিং ম্যানুয়ালে পাওয়া যায় না, যেটা তারা জানতেন। তো সেরকম কিছু তাদের কাছ থেকে আমরা তো নিতেই পারি, সেটা ডেফিনেটলি আমাদের বোলার উপকৃত হবেন। আমি প্রিটি শিওর অ্যাবাউট দ্যাট। দর্শক, ক্রিকেট অপারেশনসের দায়িত্বে রয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। তিনি কিন্তু সৌম্য আর সাইফের ব্যাটিং নিয়ে প্রশংসা করেছেন এবং তিনি বলেছেন যে তাদের ব্যাটিংয়ের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে। দর্শক, চলুন দেখে আসি সেটি নিয়ে একটি প্রতিবেদন। শুরুতে জানতে চাও ভাই, এই সিরিজটা কেমন দেখলেন? বাংলাদেশ জিতলো এবং সেটি বড় ব্যবধানে জিতলো। না, এই সিরিজটাতে অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল, আমরা দেখেছি। প্রথম দুটো ম্যাচে লো স্কোরিং ম্যাচ হয়েছে এবং প্রথম ম্যাচটা আমরা কনভিনসিংলি জিতলাম, দ্বিতীয় ম্যাচটায় আমাদের জেতার সুযোগ ছিল। আমার মনে হয় আমরা জেতা ম্যাচটাকেই হাত থেকে ছেড়ে দিলাম, আমি বলবো আমাদের সুযোগ ছিল দ্বিতীয় ম্যাচটা জেতা। বা তৃতীয় ম্যাচটা দেখে খুব ভালো লেগেছে, কারণ প্রায় 300 রানের কাছাকাছি করেছি ফার্স্ট ইনিংসে আমরা। দেখে মনে হয়েছে উইকেটটা খুব সহজ, আসলে তা ছিল না। আমার মনে হয় অনেক কৃতিত্ব দিতে হবে আমার দুই ওপেনারকে। সাইফের ব্যাটিং নিয়ে কি বলবেন? ওপেনিংয়ে মিরপুরের সবচেয়ে বেশি বড় রানের পার্টনারশিপ এবং এই দুজনই কিন্তু তাদের ব্যাট থেকে। হ্যাঁ, শুধু বড় রানের পার্টনারশিপ বলেই হবে না, দ্য ওয়ে দে হ্যাভ স্কোরড রানস, যেভাবে ডমিনেট করেছে বলিংকে। কারণ ওয়েস্ট ইন্ডিজের স্পেশালিস্ট স্পিনাররা বল করেছে অন উইকেট, যেটা কিছুটা ট্রিকি ছিল। সেখানে এইভাবে খেলা, আমরা বোধহয় 10টা 9টা 10টা বা 11টা 6 মেরেছি। সাধারণত আমরা এরকম দেখি না, আমরা একটু ধরে খেলি, হয়তো প্রথম 10 ওভারে 40 রান 42 রান 45 রান হলে আমরা খুব খুশি হয়ে যাই। কিন্তু আজকের একেবারে অন্যরকম একটা চিত্র দেখেছি আমরা। সো আমার মনে হয় এটা আমাদেরকে আরও মোটিভেট করবে সামনে ভালো খেলার জন্য। টি-20 সিরিজে বাংলাদেশে কেমন সম্ভাবনা চেঞ্জ হবে, একটা মোমেন্টাম নিয়ে আমরা যাব, সেটা আমাদের জন্য একটা ইতিবাচক ব্যাপার। আর টি-20তে ওয়েস্ট ইন্ডিয়ান টিম যে খুব এক্সপিরিয়েন্স, এটা সব জানি। এখানে অনেক খেলোয়াড় আছে যারা IPL খেলে, তারা বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে। তারপর আমি আশাবাদী যে আমাদের এখানেও কিছু কিছু খেলোয়াড় সংযুক্ত হয়েছে। রিশাদকে আমরা দেখছি দুর্দান্ত ব্যাটিং করতে, বোলিং করতে। অ্যাট দ্য সেম টাইম সাইফ একটা নতুন সংযোজন, যে দারুণ খেলছে টি-20 ফর্মেটে। সো মানে এই অ্যাডিশনগুলো আমাদের দলকে আরও শক্তিশালী করবে। সো খুবই খুবই আশাবাদী। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম। তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন, সিরিজ সহ টি-20 সিরিজে বাংলাদেশ সম্ভাবনা নিয়ে কথা বললেন। শুভদেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। ভাই, আমাদের আর বেশি সময় না হাতে, জাস্ট দুইটা প্রশ্ন রয়েছে। প্রথমটি জানতে চাও যে মোহাম্মদ সালাউদ্দিন এবং মেহেদী হাসান মিরাজ, আমাদের দ্বিতীয় রাউন্ডে কথা বলছি, যেটা সুপার ওভার গড়েছিল, সেখানে সিমন্সকে খুব সাইলেন্ট দেখা গিয়েছে। তিনি কি তার কাজটা ঠিকমতো পালন করতে পারছেন, অথবা সিমন্স ওই ম্যাচে সাইলেন্ট থাকার কারণটা কি মনে হয়? এটা আসলে ওইখানে যাচ্ছেন তারা আরো ভালো বলতে পারবেন। বাট সিমন্স ইজ হেড কোচ, যেটা আমি আগে বললাম না যে ক্রিকেট ইজ ক্যাপ্টেন্স গেমস, ডিসিশন ক্যাপ্টেনের কাছে আসতে হয়, আলোচনা সবাই হয়, ক্যাপ্টেনকেই দায়িত্বটা নিতে হয়, তেনাকেই সিদ্ধান্তটা নিতে হয়। অ্যাট দ্য সেম টাইম যিনি হেড কোচ, গেম প্ল্যান কিন্তু তিনিই করবেন। তার অনেক বোলিং কোচ থাকবেন, ব্যাটিং কোচ থাকবেন, ফিল্ডিং কোচ থাকবেন, বাট পুরো টিমের গেম প্ল্যানটা কিন্তু হেড কোচই করে থাকেন। তো ছোট্ট করে জানতে চাও, বাংলাদেশের স্বপ্ন পূরণের জন্য, বাংলাদেশ ক্রিকেটটা স্বপ্ন পূরণের জন্য কি কি উপদেশ আপনার থাকবে? আমি স্বপ্নটা বড় করতে হবে। আমার কাছে মনে হয় যে আমাদের উই নিড টু থিঙ্ক বিগ, আমাদের স্বপ্নটা অনেক বড় হতে হবে। আমরা সামটাইমস অল্পতে একটা সাফল্যে দুটো সাফল্যে খুশি হয়ে যাই। ধন্যবাদ আপনাকে। এই সময় স্বল্পতা কারণে শেষ করতে হচ্ছে। এতক্ষণ দর্শক আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। তার না বলা বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করলাম, তার ক্রিকেট দর্শনটাকে সেটা জানার চেষ্টা করলাম। সবাইকে ধন্যবাদ নিউজ 24 সঙ্গে থাকার জন্য।